কিছুদিন ধরে এফবিতে একটা ভাইরাল ভিডিও দেখছিলাম রহিমা আক্তারের সুইসাইডের ঘটনাটা। তো প্রথম কথা, এই ভিডিওগুলো আমার ভালো লাগে না, তো কখনো দেখি না, ওই জন্য এড়িয়ে চলে যায়। তো অনেক দিন ধরে মনে হচ্ছিলো দেখি একবার ঘটনাটা কি হয়েছে, বাট ওই একই কারণ দেখলেই হয়তো মন খারাপ করবে বা ভালো লাগবে না, বা এটার এফেক্ট থাকবে একটা, তো ওই জন্য দেখছিলাম না। তো তারপর হঠাৎ আজকে মনে হলো না একবার দেখি যে কি হয়েছে। এটা নাকি লাইভে সে সুইসাইড করেছে। তো দেখলাম, দেখে যেটা বুঝলাম যে আজকালকার সমাজের কত মেয়েকে সাংসারিক অত্যাচার, শুধু যে ফিজিক্যালি অত্যাচার করা হয় সেটা না, মানসিকভাবে ভীষণভাবে অত্যাচার করা হয়। আর এই মানসিক অত্যাচারটা না এমনই, যেটা কেউ সহজে নিতে পারে না। কারণ ফিজিক্যালি অত্যাচার হলে আমি তো দেখাতে পারবো যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে, এই দেখো আমাকে এখানে মেরেছে, যেটাই হোক তার আঘাতের চিহ্ন থাকবে। কিন্তু এই মানসিক অত্যাচারের না কোনো চিহ্নও থাকে না। তো এই মেয়েটার সাথে এমন কিছু ঘটনা হয়েছে যেটা শোনার পর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী হাল হয়েছে আমার। সিরিয়াসলি ওর ভিডিওগুলো দেখে খুবই কান্না পাচ্ছিল। আমি ওটাই বলছিলাম যে আজকালকার দেখো মেয়েদের কত কিছু সহ্য করতে হয় এখনও পর্যন্ত। মানে কত যুগ পাল্টে গেল, কত আধুনিক হয়ে গেল, আজকালকার শাশুড়িরাও কত আধুনিক, তারপরেও আজকালকার বাড়ির বৌমাকে এভাবে অত্যাচারিত হতে হয়। ও আমার রীতিমতো রাগ করছে, ও বলছে তুমি কেন এসব ভিডিও দেখো, এসব ভিডিও দেখবে না। কারণ এগুলো দেখার পরে না আমার এতটা মন খারাপ হয়ে যায়, আর ওর কথা ভীষণ মনে পড়ে। কী হয় ওর সাথে যখন থাকতে পারি না, তো আমি লোককে যখন আমি ডিপ্রেসড এরকম কোনো ভিডিও দেখি, তো আমার নিজেরও না ডিপ্রেস লাগে। কারণ শুধু ওর সাথে থাকতে পারি না এটা না, আমি কলকাতায় থাকি, আমাকে একাই থাকতে হয়, শনি রবিবার শুধু বাড়ি আসি, সেইটুকু থাকা তাও ঠিক মতো থাকতে পারি না, আমাকে বেরিয়ে চলে যেতে হয়, কারণ আমার সোমবার থেকে আবার ডিউটি থাকে। আর আমার বাড়িটা অনেকটাই দূর, প্রায় 3.5-4 ঘন্টা লাগে কলকাতা থেকে আসতে। হয়তো গাড়িতে আসলে এত টাইম লাগতো না, যেহেতু আমি বাসে ট্রেনে ঘুরে ঘুরে আসি, তো সেই হিসেবে অনেকটা টাইম লাগে। তো দেখো ওকে আমি সেগুলোই বলছিলাম, ও আমাকে রীতিমতো বকছিল যে আমি তোমার মাকে সব বলে দেবো, তুমি এইসব ভিডিও দেখছো আর এরকম করছো। আমি এতটাই আমার ডিপ্রেস লাগছিল নিজেকে। আমি মনে মনে ভাবছিলাম যে কত মেয়েকেই না কত অত্যাচারিত হতে হয়। হাজব্যান্ড যে দূরে থাকলেই মানুষ কষ্টে থাকে সেটা না, আজকাল হাজব্যান্ড পাশে থেকেও তারা না থাকার মতোই অবস্থা। কারণ সে পাশে থেকেও তার স্ত্রীর ওপর অত্যাচারগুলো দেখেও সে কিছু করছে না। তার থেকে তো আমার মনে হয় পাশে না কাছে না থাকাই বেটার। আর ও আমাকে সেগুলোতেই বকছিল যে তুমি এইসব দেখে এখন নিজের মনের মধ্যে এইসব নিয়ে তুমি নিজের মানসিক ইয়েতে ভুগবে, আর তোমারও দেখবে এরকম এত চিন্তা করতে করতে এই চিন্তা জিনিসটা একদম ভালো না, আর তুমি এসব দেখবে না। আমাকে এগুলোই বলে হচ্ছিলো। যাই হোক, তারপরে আমি যেটা দেখলাম ওর কতটা নির্মম হতে পারে একটা মানুষ, যে তার বাবা মার ভুল, যেটা তার কোনো কারণে তার বাবা মার সাথে হয়তো হয়েছে, কারণ তার বাবা মার সেপারেশন হয়েছে, বা ধরে নাও তার বাবারও দ্বিতীয় বিয়ে আছে, তার মায়েরও দ্বিতীয় বিয়ে আছে, সেই জিনিসটা নিয়ে আজকালকার লোকজন কতটাই বা পাবলিক কতটাই কি বলবো, যাদের এতটাই নির্মম হয়ে গেছে যে একটা বাচ্চার তো কোনো দোষ থাকে না তার বাবা মার কোনো ভুলের পেছনে। তো বাচ্চাটাকে শোনানোর কোনো মানেও হয় না, বা সেটা বাচ্চাটাকে শোনালে যে তার বাবা মা ঠিক হয়ে যাবে বা তার বাবা মা জীবনটা পাল্টে যাবে, সেটা তো না। তো সেই হিসেবে একটা বাচ্চার ওপর আমরা কারা এই দোষগুলো করছি? দোষটা তো আমরাই করছি না। এইগুলো যদি না শোনাতো, ছোটোবেলা থেকে তাকে যদি এইসবের শিকার না হতে হতো, এমনকি সে যদি বিয়ে করেও খুশি থাকতে চায় পারে না, কারণ যখনই বাবা মার কোনো ভুল থাকে না, বা বাবা মার দিক থেকে কোনো ত্রুটি হয়ে যায়, সেই জিনিসটা একটা বাচ্চাকে ফেস করতে হয়। কিন্তু এটা কেন হবে? এটা তো হওয়া উচিত না, না? একটা বাবা মার যে ভুলটা হয় সেটা সন্তানের কোনো হাত থাকে না, বা সে সেই জিনিসটাকে করায়ও না তার বাবা মাকে দিয়ে, তো তাকে কেন শুনতে হবে এই কথাগুলো? তো যাই হোক, আজকালকার সমাজেও হ্যাঁ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করে, কিন্তু তা বলে তার বাচ্চা বা তার সন্তানকে বা তার ফ্যামিলির লোককে এই কথাগুলো নিয়ে শোনানো উচিত না। কারণ তার ভুলটা একমাত্র সেই করেছে, সেই ভুলটার ভাগিদার তার বাবা মাও না, তার সন্তানও না। তো এইভাবে কাউকে বা কারোর ব্যাপারে না জেনে শুনে আজকাল লোক
যেটা উপরে দেখে সেটা নিয়ে মানুষ হাজার কথা বলে, কিন্তু তার ভেতরে আমি তো তার ফ্যামিলি মেম্বার না, তো তাকে চিনি না, তাকে কিভাবে আমি তার ভেতরে সব কিছু জাজ করি? তার সাথে আমি ছিলাম না, কী পরিস্থিতিতে কী ঘটে, তো সেটাকে নিয়ে কাউকে জাজ করে তার ফ্যামিলির লোককে কোনো কথা শোনানোটা আমার তো মনে হয় ঠিক না। কারণ যতক্ষণ না আমি বলবো তোমাকে যে আমার সাথে কী হচ্ছে কী না হচ্ছে, তুমি ওপরে অন্য কারোর সাথে কোনো কথা শুনে তুমি যদি সেটাকে নিয়ে আমাকে জাজ করো, বা আমি যদি তোমাকে এই জিনিসটায় জাজ করি, এটা কখনোই ঠিক না। কারণ আমার সাথে কী হচ্ছে সেটা আমিই বলতে পারবো, বা তোমার সাথে কী হচ্ছে সেটা তুমিই বলতে পারবে। তো যাই হোক, এইসব কথা বাদই দিলাম। তাছাড়াও মানে তাকে তার ছোটোদেরকেও পায়ে ধরে ক্ষমা চাইতে হতো, মানে তার শাশুড়ি শ্বশুরকেও পায়ে ধরে ক্ষমা চাইতে হতো। এটা সত্যিই অদ্ভুত ব্যাপার যে সংসার করার জন্য বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যে তাদের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এটা তো আমি মনে হয় না যে করাটা ঠিক। সেটা শ্বশুর শাশুড়ি বলে না, তার বাবা মার সাথেও না। এমন কোনো বড় অপরাধ ছেলেমেয়েরা করে থাকে না যেটার জন্য এরকম পর্যায়ে যেতে হবে, তাও আবার তার ছোটো বোনের কাছ থেকে, যে বয়সে ছোটো, তার পায়ে ধরতে হবে। তো যাই হোক, তার হাজব্যান্ড তো মানে মানে আর তাছাড়া তাকে জেনে শুনে তাকে বিয়ে করা হয়েছিল। মানে তারা আগে থেকেই জানতো তার বাবা মার পজিশন বা কী হয়েছে, বাবা মার আরেকটা বিয়ে আছে, দ্বিতীয় বিয়ে আছে, সেই দেখে যখন তারা সম্পর্কে এগিয়েছে, তারপরে তো এগুলো করা একদমই ঠিক হয়নি। কারণ যে সম্পর্কটার ব্যাপারে তুমি সবই জানো, মানে কী হয়েছে না হয়েছে সব কিছু জেনে শুনে সেই মেয়েটার উপর এইভাবে মানসিক অত্যাচার করা একদমই ঠিক না। আর এগুলো দেখে দেখে আমার এতটাই মন খারাপ হয়ে গেছিলো, আমি নিজে ভাবছিলাম যে মানে নিজের এতটাই কান্না পাচ্ছিল। আর আমার হাজব্যান্ড এখানে বলছে, তোমার কি এইসব ভিডিও দেখা ছাড়া আর কোনো কাজ নেই? এইসব ভিডিও তুমি কেন দেখো? ও আমাকে বারণ করে যে তুমি কোনো স্যাড ভিডিও দেখবে না বা কোনো রকম খারাপ কোনো ভিডিও তুমি দেখবে না। আর আমিও দেখতে চাই না, কিন্তু মাঝে মাঝে কিউরিসিটির বশে দেখে ফেলি। তো দেখার পর আমারও অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, মানে ওই ভিডিওটা দেখার পর আমার নিজেরও কতটা খারাপ লাগছে আর কতটা কষ্ট হচ্ছে। জানি না কেন আমার নিজের খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কী কারণে কেন আমি কষ্ট পাচ্ছি সেটাও আমি জানি না, কারণ ও আমার নিজের কেউই না। আর মানে আমি ওকে কখনো সামনে থেকে দেখিও নি, বাট একটা মানুষ হিসেবে যেটা বুঝলাম যে মানে তার মানসিক যে বিকৃতি সেটা ঘটানোর মূলে আমরা সমাজই, মানে আমরা সমাজের মানুষ একটা মানুষকে এমনভাবে পিষে ধরি যে মানুষকে মানসিক রোগীও বানিয়ে দিতে পারি।